সবাইকে বিজয়ের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আমরা বিশ্বাস করি হৃদয়ে বাংলাদেশ নিয়ে আপনারাও আছেন চ্যানেল আয়ের পর্দায়। সেই সাথে আমাদের স্টুডিওতে আজ আমরা কথা বলতে চারজন গুণী ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আমরা পেয়েছি মেজর ডক্টর নাসির আহমেদ, রাজনীতি নিরাপত্তা বিশ্লেষক এবং কলামিস্ট। সেই সাথে আমরা আরও পেয়েছি এহসান মাহমুদ, সাংবাদিক এবং সাহিত্যিক। আমাদের স্টুডিওতে আরও উপস্থিত আছেন মেজর ডাক্তার খোরশেদ সামাদ, সাবেক জাতিসংঘ শান্তিরক্ষী, ওয়েস্টার্ন সাহারা ও কঙ্গো। সেই সাথে আমাদের আয়োজনে আরও উপস্থিত আছেন আলমগীর হোসেন, সম্পাদক, দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস। আপনাদের চারজনকেই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে আপনাদেরকে আমরা পেয়েছি, কিন্তু দর্শক আমাদের সবার মধ্যেই ভীষণ রকমের উৎকণ্ঠা। সারা বিশ্বব্যাপী যে হানাহানি, যে অস্থিরতা, সেটা প্রতিনিয়তই মানব মনে এক ধরনের শঙ্কা, ভয় তৈরি করছে এবং আমাদের যে প্রতিদিনের জীবন সেটা অনিশ্চিত হয়ে পড়ছে। এসব সব কিছুকে মাথায় রেখে আজ আমাদের রাউন্ড টেবিলের বিষয় আমরা রেখেছি বিশ্বব্যাপী সহিংসতা। আমরা জানি যে গত 13ই ডিসেম্বর বাংলাদেশের যে শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে যারা সুদানে ছিলেন, সেখানে বেশ কজন নিহত হয়েছেন এবং বেশ কজন মারাত্মকভাবে আহত হয়েছেন, যেটা বাংলাদেশের জন্য তো বটেই, সারা বিশ্বের জন্যই একটা ভয়াবহ পরিস্থিতিরই আসলে সূচনা করেছে আরও একবার। এবং আমরা জানি যে এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজ আমাদের অতিথিদের সাথে। আমি প্রথমেই শুরু করতে চাই মেজর ডক্টর নাসির আহমেদ আপনাকে দিয়ে। আমরা যেমনটি জানি যে আসলে একটু একটু করে পৃথিবী কেন জানি ভীষণ সহিংস হয়ে উঠছে, একদিকে একটুখানি থামছে তো আরেকদিকে যুদ্ধের বার্তা বাজছে। এই যে সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণে, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে শুধু দর্শকদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বিজয়ের শুভেচ্ছা তো অবশ্যই। আজকে যে প্রসঙ্গটি আপনি টেনেছেন সেটা খুব দুঃখ নিয়েই আমাদেরকে স্মরণ করতে হচ্ছে। কারণ হচ্ছে যে পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছি পরপর হয়েছে, তারপর যুদ্ধের একটা কৌশল বা পরিবর্তন, গুণগত পরিবর্তন হয়ে গেছে। এখন বিশ্বব্যাপী একসাথে হয়তো জোটবদ্ধ হয়ে কেউ কারোর সাথে যুদ্ধ করছে না, কিন্তু আপনি ভালো করে যদি স্টাডি করেন এবং আমরা যারা নিরাপত্তা এবং সামরিক বিষয় নিয়ে লেখাপড়া করার চেষ্টা করি, আমাদের কাছে এটা একদম সুস্পষ্ট পৃথিবীর এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলে যুদ্ধ হচ্ছে না। এবং সুনির্দিষ্টভাবে বলতে গেলে কোনো না কোনোভাবে পৃথিবীর প্রায় প্রতিটা দেশকেই এই যুদ্ধের মাসুল গুনতে হচ্ছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে পৃথিবী স্থিরই হয়নি, আর একদম স্থির হয়নি। এই আজকে যে প্রসঙ্গটা আপনি বললেন যে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা 6 জন প্রাণ হারিয়েছেন এবং 8 জন আহত হয়েছেন, আমি স্মরণ করতে পারি যে 2000 সালে আমি যখন সিয়েরা ছিলাম তখন প্রকাশ্যে গণহত্যা হয়েছিল সেখানে, এবং রুয়ান্ডা, বুরুন্ডি এই সমস্ত জায়গার মধ্যে যে বিভৎসভাবে যে হয়েছিল গণহত্যাগুলো, সেটার ধারাবাহিকতা কিন্তু আজও হচ্ছে, নিজস্ব জাতিগোষ্ঠীর ভিতরে হচ্ছে। তো সবচেয়ে কষ্ট লাগে বা কষ্টের জায়গাটা কোন জায়গায়, যে একদল মানুষের ডায়মন্ড দরকার, একদল মানুষের গোল্ড দরকার। এই আজকে যেটা হচ্ছে সুদানে এবং সাউথ সুদানে, সেটা তো ইটস এ ওয়ার অফ গোল্ড। এখানে ইউএই হলো গোল্ডের সবচেয়ে বড় বাজার, ইউএর গোল্ড লাগবে, তারা দুটা পরস্পর দলকে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। মদদ আসছে বিভিন্ন দেশ থেকে, যাদের ডায়মন্ড দরকার, যাদের গোল্ড দরকার, তারাই সেই ব্যবসায়ীরাই ফান্ডিং করছে, তাদের কাছে আসছে, একদল আরেক দলের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এবং তাদের যখনই অস্ত্র গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে, এবং এখানে মাদকেরও একটা বিশাল ব্যবসা এই পুরো আফ্রিকা বেল্ট জুড়ে, যেহেতু আমি প্রত্যক্ষভাবে সেখানে ছিলাম সেহেতু আমি জানি বিষয়গুলো। মাদকের একটা বিশাল বাজার। তো যখনই মাদকের একটু ঘাটতি হয়, অস্ত্র গোলাবারুদের ঘাটতি হয়, তখন তারা বলে যে অস্ত্র দাও, মাদক দাও। তখন তারা বলে তো বিনিময়ে তুমি কি দিচ্ছ, তখনই স্বাভাবিকভাবে গোল্ড চলে আসে, তখন স্বাভাবিকভাবে ডায়মন্ড চলে আসে। বিশেষত সাউথ সুদানে যে জায়গাটা গোল্ড মাইনিংয়ের তো দুটো আছে, একটা হলো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেটা করে বড় বড় মাইনিং ইকুইপমেন্ট নিয়ে যায়, সেখানে পাহাড় কাটে, ডিনামাইট দিয়ে ধ্বংস করে তারপর তারা ওখান থেকে গোল্ডগুলো আনার চেষ্টা করে। আর আরেকটা হলো যেটা সাউথ সুদানে যেটা হয়, যে অল্প মাটির নিচে কিছু গোল্ড পাওয়া যায়, যেটা সিয়েরা আমি প্রত্যক্ষ দেখেছি। ওখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে তারপর তারা পানিতে সেটা যখন প্রক্রিয়াজাত করে গোল্ড ডাস্ট পাওয়া যায়, কখনো কখনো ভাগ্য ভালো হলে হয়তো একটু বড় দানা পাওয়া যায়। তো সেটার জন্য তারা খুব একেবারে একটা এলাকা যে জায়গায় গোল্ড পাওয়ার সম্ভাবনা থাকে, কতটা কুক্ষিগত করতে পারে ওই জায়গার আধিপত্য বিস্তার করার জন্য
আমার মানে প্রত্যক্ষদর্শী, একটা মুরগি মেরে ফেলছে একজন আরেকজন পাড়ার, সেজন্য একটা মানুষ মেরে ফেলছে যে তুমি আমার মুরগি মানুষের মারলে জীবন কেন। কতটাই আসলে তার মানে এবং এটা এই যে মানুষ সামান্য হয়ে যুদ্ধ উঠছে। মানুষকে বিভৎস করে ফেলে, মানুষকে বিবেক শূন্য করে ফেলে, তার উৎকৃষ্ট প্রমাণ হলো আফ্রিকা। এবং এই ধরনের যে কিন্তু এই যে পরাশক্তি আমরা যদি দেখি যে পরাশক্তি যারা বিভিন্নভাবে আফ্রিকাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়, তারা আসলে এই জায়গাটাই মানে মানবিক জায়গাটাতে কেন আলোকপাত করেন আমরা শুনবো এই ব্যাপারে। তবে আসতে চাই এই বিষয়টি নিয়ে এহসান মাহমুদ আপনার কাছে, যে একজন সাহিত্যিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনার বিশ্লেষণ কি বলে যে পৃথিবী কেন দিনকে দিন এতটা আসলে সহিংস হয়ে উঠছে, যেখানে মানুষের ন্যূনতম জীবনের কোনো মূল্য নেই? ধন্যবাদ। আমরা এখন তো বলি যে একেবারেই ডিজিটাল প্রযুক্তির মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। এটা তো অবশ্যই এটা বিজ্ঞানের অবদান। তো বিজ্ঞানের অবদানকে যেমন আমরা অস্বীকার করতে পারবো না, তেমনি একইভাবে বিজ্ঞান আমাদেরকে বেগ দিয়েছে, অর্থাৎ গতি দিয়েছে, কিন্তু আমাদের আবেগ, ইমোশনকে কেড়ে নিয়েছে। এটা একটা কারণ, বড় একটা কারণ বলে মনে হতে পারে আমার কাছে। সেটা হচ্ছে দেখেন, এই যে প্রযুক্তি নির্ভর দুনিয়া, যেখানে আমাদের যুদ্ধের সরঞ্জাম বদলে গেছে, আমরা যে আধুনিক হয়েছি সেজন্য হয়তো যুদ্ধের সরঞ্জাম বদলেছে, কিন্তু সংঘাতের পরিমাণ কিংবা হতাহতের সংখ্যা কিংবা ভয়াবহতা, নৃশংসতা তাতে কি বিন্দুমাত্র কমেছে কিনা, সেটা কিন্তু আমরা কমাতে পারিনি। এই যে আমরা কমাতে পারিনি, এটা আরেকটা কারণ হচ্ছে যেটা আপনি বললেন যে মানবিক মূল্যবোধ জায়গা থেকে দেখা। এটা আরেকটা কারণ আমার মনে হয় যে সম্পদ, দুনিয়াতে যে যত সম্পদ রয়েছে, এই সম্পদ তো সীমিত, কিন্তু আমাদের যেই চাওয়া এটা তো হচ্ছে কি অপরিসীম। অর্থাৎ মানে হিউম্যান যে নেচার, যে প্রবৃত্তি আমাদেরকে, যেটা আমাদেরকে পরিচালিত করে, মানুষের সীমিত সম্পদ এবং সেই নিজের আরো বেশি অধিকারী হওয়ার যে আকাঙ্ক্ষা, যেটা আমার সহ আলোচক যেটা বলছিলেন, যে কেউ গোল্ডের জন্য, কেউ ডায়মন্ডের জন্য, কেউ অন্য কিছুর জন্য ব্যবহৃত হচ্ছে, কেউ ব্যবহার করে। এবং এখানে যদি আমি একটু যোগ করি যে বিগত 30 থেকে 40 বছরে মানুষের ভিতরে সম্পদশালী হওয়া বা ধনী হওয়ার যে প্রবণতা বেড়েছে, যেটা হয়তো আগের তুলনায় অনেক বেশি, আপনার কি মনে হয় যে এটা কি আসলে মানুষের বর্তমান বিশ্বকে আরো বেশি অস্থির করে তুলতে এক ধরনের নিয়ামক হিসেবে কাজ করছে কিনা? আচ্ছা, এটা তো আসলে এখন আমরা এই যে আলোচনাটা, আমার মনে হচ্ছে অর্থনীতির আলোচনার দিকে চলে যাবে। পুরো ব্যাপারটা হচ্ছে কি যে এখন তো পুঁজিবাদ যে ব্যাপার, মানে সারা বিশ্ব তো আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে। তো আপনি দেখেন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি কলম কিংবা আমার হাতে আমার সামনে যেই মোবাইলটি আসছে, এই মোবাইলটি থেকে শুরু করে কিংবা আপনি এই কলমটা দিয়ে আপনি এখনকার বাজারটা আসলে ডিমান্ডটা আপনি নির্ণয় করতে পারবেন। যেমন আমার হাতে যে কলমটা আছে, এই কলমটার দাম যদি 110 টাকা হয়, আপনার হাতে পাশে যেই আরেকজন আলোচকের হাতে যে কলমটা আছে, এটার দাম যদি 20 টাকা হয়, তো আপনি তখন মনে করবেন যে তিনি আমার সহ আলোচক, তিনি কেন এই কলমটা ব্যবহার করছেন, আমি কেন এই কলমটা ব্যবহার করছি। আমি একটা একদম প্র্যাকটিক্যাল এখনকার উদাহরণটা দিলাম। তো তখন তার মধ্যে কিংবা আমার মধ্যে ওই ভালো কলমটি কিংবা তার এই ভালো ফোনটি ব্যবহার করার আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হবে, এবং সেটার জন্য আমি বৈধ বা অবৈধ নানা উপায়ে এটাকে অর্জন করার দিকে ধাবিত হব, নিজেকে নিয়ে যাব। সেটার জন্য আমার যদি সীমিত আয় হয়, সেটা আমি ভ্রুক্ষেপ না করে এটা আমি করতে চেষ্টা করব। সেজন্য সেই উদাহরণ আমাদের সমাজে আমরা প্রায় দেখি, যে আমি যদি সংবাদকর্মী, মাঝে মাঝে আমরা দেখি যে অফিসে সচিবালয়ের পিয়ন ড্রাইভারের হচ্ছে ঢাকায় অট্টালিকা, যেমন সচিবালয়ের ধরেন তিতাসের ড্রাইভারের ঢাকায় 8তলা ভবন, তারপরে সাভারে অজস্র জমি। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিলাম, এরকম আমরা নজির দেখি। তো তার গোটা জীবন, তিনি যদি 32 বছর 30 বছর চাকরি করেন, গোটা চাকরির জীবনের টাকা দিয়েও বা ভরণ পোষণ করে পরিবারে, তারপর গচ্ছিত টাকা দিয়েও ঢাকা একটা তার ফ্ল্যাট কেনা হয়তো সম্ভব হবে না। তিনি এখন কি করছেন, তার একটা ঢাকায় 8তলা বাড়ি পাওয়া গেছে। এই যে পাওয়া গেল, এইটার আয়ের উৎসটা কিভাবে হলো,
এই যে আমরা বলি এই যে একটা প্রতিযোগিতা এটাও তো আসলে সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে বোধ হয় একটা অন্যতম নিয়ামক। আমি শুনবো আবার এহসান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসতে চাই ডাক্তার মেজর ডাক্তার খোরশেদ ইসলাম আপনার কাছে। আমরা জানি যে আপনিও একজন সাবেক শান্তিরক্ষী হিসেবে আপনি কাজ করেছেন এবং জাতিসংঘের একজন শান্তিরক্ষী হিসেবে আপনি ভূমিকা রেখেছেন এবং কাছ থেকে দেখেছেন যে ওই অঞ্চলের মানুষের যে আসলে অদ্ভুত একটা জীবন, এবং সেখানে মানে বাংলাদেশি বা বাঙালিরা গিয়ে যে শান্তি রক্ষা করার যে একটা প্রচেষ্টা, এবং কেউ কেউ আবার গিয়ে প্রাণ দিয়ে আসা, যেটা আমাদের জন্য অনেক বড় একটা লস। কারণ এক একজন আসলে এরকমের বাহিনীর সদস্য করে গড়ে তুলতে তো দীর্ঘ সময়ের একটা ব্যাপার, তার তো সম্পদ। এই বিচারে আপনার কাছে একটু শুনতে চাই। জি ধন্যবাদ। এখানে একটা মিশ্র অনুভূতি কাজ করে। নিঃসন্দেহে আমরা যারা দীর্ঘদিন ধরে এই কমব্যাট পড়ি, এইটা স্কিনে বেশি দিন থাকতে থাকতে আমরা ত্বকের অংশ মনে করি। তো ত্বক যেরকম আপনি খুলে ফেলতে পারবেন না, মেজর নাসির দীর্ঘদিন আগে ইউনিফর্ম পরছে, ওনার শরীরে এখন ইউনিফর্ম আসছে, ওটা স্কিনের পার্ট, শরীরের পার্ট। তো দায়িত্ব এবং অনুভূতির সাথে মিশে যায়। তো আমার যারা 6 জন আহত হয়েছেন, 6 জন চলে গেছেন, এটা যেরকম আমার বেদনার বিষয়, আমার একটা বেদনার বিষয়, আমি ওই 6 জনের ভেতরে কেন একজন ছিলাম না। এখানে আমরা যারা ছিলাম শপথ নিয়েছি, বলেছি জল স্থল অন্তরিক্ষে যখন আমাকে যুদ্ধে পাঠানো হবে আমি তখন কোনো বিনা বাক্য ব্যয় যাব। এটা আপ্তবাক্য না, এটা আমাদের বোধের জায়গা, বিশ্বাসের জায়গা। দেখেন এই আফ্রিকার পর এত নির্যাতনের বর্ণনা দেওয়া হয়েছে, আমি একদম রিভার্স চিত্র দিই। সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষা বাংলা, এটাকে জোর করে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা ভলান্টিয়ার হয়ে তাদের কাছে মনে হয়েছে যে এই শান্তিরক্ষীর কাছে তারা কতটুকু নিরাপদ, কতটুকু বন্ধুবৎসল, কতটুকু তাদের পরিবারের অংশ, যে তাদের ভাষাটাকে তারা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে দিয়েছে। একটি দেশের অবকাঠামোকে খুব পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হয়, তার অর্থনীতি, তার স্বাস্থ্য ব্যবস্থা। আমি চিকিৎসক হিসাবে বলি, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে পৃথিবীর কোনো আনন্দ আমার ভালো লাগবে না। আমি হাসপাতালে যদি শুয়ে থাকি এখন, ধরেন আমি হাদির কথা বলছি, তাহলে পৃথিবীর কোনো অর্থ, খ্যাতি, প্রতিপত্তি, মোহ, নারীর প্রেম, তাকে কোনো কিছু কি টানবে? তার পরিবার আর কিছু কি চাইবে? এখন দেশবাসী কি চাইছে? তার সুস্থতা চাইছে। তাহলে এরকম লাখো লাখো, হাজার হাজার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম হয়েছে এই আফ্রিকার দেশগুলিতে হয়েছে। তখন কি দরকারটা ছিল যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভালো করে দেওয়া। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা বলতে একজন চিকিৎসক এককভাবে তো এটা পারবে না, তার কাঠামো দরকার, তার হাসপাতাল দরকার, তার নার্সিং সিস্টেম দরকার, তার প্যারামেডিক্স দরকার, তার আইসিইউ সিস্টেম দরকার, প্রাইমারি হেলথ কেয়ার থেকে টারশিয়ারি পর্যন্ত টোটাল একটা সুসংহত একটা স্বাস্থ্য ব্যবস্থা দরকার। এটাকে অত্যন্ত পরিকল্পনা করে পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে। আমার যদি শিক্ষা না থাকে আগামী দিনে জাতি যাবে থেকে, তাহলে পারে এই যে দেশগুলি কথা বলা হচ্ছে, রওয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, আমি ছিলাম ওয়েস্টার্ন সাহারা মরুভূমি বেল্টে যারা যারা আছে, এই শুরু করে আমরা নাম ধরে ধরে অনেকগুলি দেশের কথা বলতে পারি। মানে বিভৎসতার যেন রূপ এক এক সময় এক এক রকম। এবং যেটা আপনি বলেছেন যে এটা তো আসলে জাতিগত দ্বন্দ্ব, দুই ভাই, এবং দুই ভাই মানে আক্ষরিক অর্থে দুই ভাই দুটো পক্ষে চলে গেছে, এবং এক ভাই এক ঘরের ভাইয়ের বিরুদ্ধে সশস্ত্র হামলা করছে। এবং ওই নারকীয়তার বর্ণনা আসলে আমার মনে হয় যেখানে অনেক ধরনের শিশুরা দেখছে, সে বর্ণনাটা আসলে আমাদের বলতেও কষ্ট লাগে। 5 লক্ষ লোক মারা গেছে শুধু রুয়ান্ডা, হুতু আর তুৎসি দুইটা, যারা সারা জীবন একসাথে পড়াশোনা করেছে, দুইটা বন্ধু মনে করেন তাদের ভেতরে। তাহলে পারে আমরা দেখতে পাচ্ছি এর আমি একটু পূর্ব উল্লেখ করি, আমরা সবাই বলতে চাচ্ছি যে বস্তুতান্ত্রিক একটা বিষয়, যে ম্যাটেরিয়ালিস্টিক, এর সাথে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এটা আদর্শিক একটা বিষয় আছে। ধরেন আপনার সাথে আমার রাজনৈতিক ভিন্নমত থাকবেই, এখানে আমরা হয়তো 4 জন 5 জনে 5টা রাজনৈতিক মতদর্শে, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এবং আমরা পরস্পর 5 জনের মতদর্শের সাথে ভিন্নমত সত্ত্বেও আমরা পরস্পর শ্রদ্ধাবোধ করি। কিন্তু আগেকার এই শ্রদ্ধাবোধের ভাষাটা কিরকম ছিল, আমরা উপমহাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করি। ধরা যাক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এক এক করে ধরি। ধরা যাক ভারতের কথা, গান্ধী, তাদের আমরা সারা বিশ্বব্যাপী তার পরিচিতি, তার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তাকে যে হত্যা করেছে নাথুরাম গডসে, সে আদালতে দাঁড়িয়ে 101টা কারণ গুনে গুনে সে বলেছে যে আমি 101টা কারণে খুব কাছ থেকে পিস্তল দিয়ে হত্যা করেছি। তার যুক্তিটা খুব সারসংক্ষেপে ছিল যে গান্ধী বলতেন যে ভারত একটি সব দল, সব মতের, সব ধর্মের একটি রাষ্ট্র, আর উনি হিন্দুবাদে বিশ্বাস করতেন, যে এই হিন্দুবাদের থেকে উনি রাষ্ট্রকে ডেভিয়েট করছেন বলে উনি নোয়িং ফুলি তাকে হত্যা করেছেন। তার কিন্তু কোনো টাকা পয়সার মোহ ছিল না। তারপরে তারা দেখি আসলো রাজীব গান্ধী, তাকে মালিনী যে হত্যা করেছিল, তার এরকম কিন্তু আরো বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এরকম প্রমাণ মিলে। আমরা শুনতে চেষ্টা করবে ব্যাপারে। আমি আসতে চাই আলমগীর হোসেন আপনার কাছে। আমরা জানি যে আপনি একটি দৈনিকের
সম্পাদক এবং প্রতিনিয়তই হয়তো আমাদের সহিংসতার বিষয়গুলো নিয়ে আপনি দেখছেন, আলোকপাত করছেন, নিজে লিখছেনও। সেখান থেকে একটু জানতে চাই যে আমরা যদি বিগত সময় থেকে একটু একটু করে এই যে বাংলাদেশ সময়ের সাথে আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, কখনো কখনো বুঝতে কষ্ট হয়। সহিংসতার কারণে যেভাবে এই যে কদিন আগেও আমরা যদি দেখি যে মাত্র হাদির কথাই যদি বলি, ওসমান হাদি যেভাবে সে একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই যে এরকমের এক একটা সময় এক একটা করে ঘটনা এবং আমাদের ভিতরে আমাদের যে অস্থিরতা এবং সহিংসতা থামার তো কোনো রকমের কোথাও কোনো নামগন্ধ দেখছি না। আপনার বিশ্লেষণ শুনতে চাই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তার আগে আমি বলে নেই যে আমরা এখন কথা বলছি বিজয়ের মাসে। আমরা বোধহয় এটি যখন প্রচার হবে বিজয়ের প্রথমার্ধে আমরা পৌঁছাবো। তো যে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছিল, আমি এই আজকের দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আপনি বলছিলেন গত দিন সুদানে যেটি হলো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত 6 জন বীর সেনা নিহত হয়েছে, একই সঙ্গে 8 জন আহত হয়েছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। একই সঙ্গে এই শোক সন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই। আসলে এই যে শান্তিরক্ষা মিশনে আমাদের আর্মির যে ভূমিকা, সেটা কিন্তু এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের জন্য গৌরবের বিষয়। এই যেটা আত্মত্যাগ, আমাদের যে বীর সেনারা যে আত্মত্যাগ করেছিলেন, এটা আমাদের জাতি হিসাবে আমাদের জন্য গৌরবের, একই সঙ্গে অনেক গভীর বেদনারও বটে। কারণ আমাদের শান্তিরক্ষা মিশনের অনেক সফলতা আছে। আমাদের 2 জন সেনা অফিসার তাদের কথাই বললেন, এবং আমরাও জানি যে অনেক সফলতা, অনেক বিশ্বব্যাপী আমাদের একটা নাম আছে। তো সেটি করতে যে আমাদের সেনাবাহিনীর এই যে বীর সেনারা শহীদ হলেন, নিহত হলেন, তাদের পরিবারের জন্য তো এটা মানে দেশের জন্য একটা অনেক বড় অপূরণীয় ক্ষতি, এটা তো পূরণ করা যাবে না। যে কথা আপনি বলছিলেন যে আমরা আসলে বিশ্বটা কিন্তু ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকছে। আমার পত্রিকা, আমি দেশের কণ্ঠ এবং ডেইলি এক্সপ্রেস 2টি পত্রিকার সম্পাদক, আজকে আমার পত্রিকা লিডও আছে এটা নিয়ে, যে বিশ্ব আসলেই সহিংসতার দিকে ঝুঁকছে। কিন্তু কেন এই সহিংসতা? এটা আমার যেটা ব্যক্তিগত উপলব্ধি, আমরা মনে হয় কি, যেটি আমার সহ-আলোচক বলছিলেন, আসলে সব সহিংসতার মূল কারণ হচ্ছে আমাদের চাওয়া, সেটা নৈতিক হোক এর বাইরে কিছু না। আমার ওনার একটি দামি ফোন আছে, আমার নাই, আমাকে ওটা পেতে হবে। কিভাবে পাবো? এটি চুরি করব না অন্যভাবে, এটা আমার বিবেচ্য বিষয় না, আমাকে ওটা পেতেই হবে। এবং আমি সেটার জন্য আসলে যোগ্য কিনা। আসলে এই যে দেখেন, ব্যক্তি থেকে পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় কিন্তু যে ব্যক্তিটা যা আছে সে আরও চায় আমি ওর চেয়ে ভালো হব। যে পরিবারের অনেক কিছু আছে কিন্তু সেই পরিবারটা আরও বেশি চায়, আরও বেশি প্রভাবশালী হতে চায়, আরও বেশি সম্পদশালী হতে চায়। এই কথা কিন্তু রাষ্ট্রের বেলায়ও ঠিক। পৃথিবীতে যারা এখন মোড়ল, যাদেরকে বলা হয়, যারা পৃথিবী শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করার দাবি করে, তারাই কিন্তু আসলে এই সমস্ত ঘটনার জন্য দায়ী। তারা একদিকে যেমন বলে চুরি করতে, আবার অন্যজনকে বলে পাহারা দিতে। মাঝখানে 2 জনের মধ্যে বাঁধিয়ে দিয়ে সুবিধাটা কিন্তু আসলে তারাই নেয়। এটি যেমন বিশ্বের জন্য ঠিক, এটা আমাদের দেশ বলেন, সমাজ বলেন। আপনি দেখবেন গ্রামের মধ্যে মেম্বার, চেয়ারম্যান যারা থাকেন, 2 পক্ষই একটা বিরোধে তার কাছে গেল, সে কিন্তু এটিকে মীমাংসা না করে বরং উস্কে দেয়, আরো লেন্দি করে, যেন ওরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং যার কারণে উনি যে ওনার কাছে এসছে, ওনার অবস্থানটা আরো শক্ত হয়। কারণ এই 2 পক্ষ যদি ক্ষতিগ্রস্ত না হয়, যদি আরো বিলীন না হয়ে যায়, তাহলে ওনার যে শক্তি বাড়বে না। এইটা একদম গ্রাম থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে এখন বিশ্ব পর্যন্ত বিস্তৃত, এবং এইটার আশঙ্কার কারণ, ভয়ের কারণ হচ্ছে যেটি প্রতিনিয়ত বাড়ছে। আমরা কিন্তু এখন যেহেতু আমরা আসলে গ্লোবাল ভিলেজে বাস করছি, এক মুহূর্তের মধ্যে উদাহরণ হিসেবে একটা ঘটনা পৃথিবীর আরেক প্রান্তে গিয়ে মানুষ দেখতে পাচ্ছে এবং তুলনা টেনে ওই রকমেরই কোনো কিছু একটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। আমি আবারও শুনবো আলমগীর হোসেন আপনার কাছে, তবে তার আগে আবার আসতে চাই ডক্টর নাসির আহমেদ আপনার কাছে। আমরা যদি দেখি যে আসলে সবসময় মানুষের আমাদের কথার ভিতর থেকেও যে বিষয়টি এসেছে, সেটা বোধহয় বলতে হয় যে আমাদের যে আদর্শিক জায়গাটা, সম্মানের জায়গাটা, এই জায়গাটা কেন জানি বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং বিগত সময়গুলোতে যদি আমরা দেখি যে একদিকে যেমন ক্ষমতা, একদিকে যেমন নানা রকমের আমাদের যে ওই সহিংসতার বিষয়, তার সাথে হচ্ছে যে আদর্শিক জায়গাটায়, সম্মানের জায়গাটায়, এবং বলা হয় যে শিক্ষক, যারা জাতির কারিগর কিংবা যারা সব থেকে সম্মানের মানুষ,
আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে 24-এর 5 অগস্টের পরে কিভাবে আমাদের দেশের শিক্ষক, স্কুল শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে অসম্মানের শিকার হয়েছে এবং একদমই সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রীতিমতো লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়েছে। এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই যে এগুলো কি আসলে আরও আমাদের সমাজের দিকে নানা রকমের যেই সহিংসতাকে উস্কে দেয় না? অবশ্যই। এই প্রসঙ্গে আমি ফিরে যেতে চাই আবারও সেই আফ্রিকায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো দেখেছেন যে আফ্রিকার একটা খুব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একদম বড় করে লেখা আছে, কোনো জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, নষ্ট করতে চাও, তাহলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার যেই অধপতনটা হয়েছে, এটার মূল্য আমাদেরকে অতীতে আমরা দিয়েছি, বর্তমানে দিচ্ছি, ভবিষ্যতে আরও কত বছর দিতে হবে এটা মানে আমরা চিন্তাও করতে পারি না। আমরা আফ্রিকাতে যখন ছিলাম বিভিন্ন মিশনে, আমরা নিজের চোখে দেখেছি এত সুন্দর সুন্দর ওদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এত রিচ লাইব্রেরি, এত ওয়েল এডুকেটেড কিছু টিচার তাদের ওখানে আছে, কিন্তু আজকে তারা সবাই মানে কারো বাড়িঘর নাই, স্কুলগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, উইপোকা লাইব্রেরিতে বাসা বেঁধেছে এবং এই হলো তাদের পরিস্থিতি। এবং তাদের ইংরেজি শিক্ষার মান, তাদের উচ্চারণ খুবই কিন্তু ভালো ছিল, কিন্তু তারপরে এটা একটা এই যুদ্ধের প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা ধ্বংস হয়ে গেল, একদম ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে। এবং এই শিক্ষা যে জিনিসটা বললেন এখানে, আপনি একটা চিত্র তুলেছেন যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, ঠিক বিপরীত চিত্রটা আপনি চিন্তা করেন তো, জুলাই আগস্ট মাসে এই শিক্ষকরাই কি তাদের সন্তানতুল্য ছাত্রদেরকে ছিনিয়ে আনতে যায়নি পুলিশের ভ্যান থেকে? তারা কি প্রোটেকশনের জন্য মাথা উঁচিয়ে দাঁড়ায়নি? তারা কি এই বাচ্চাদেরকে রক্ষা করার জন্য মানে নোয়িং ফুললি ওয়েল যে কোনো সময় তাদের উপর গুলি হতে পারে, তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে, তারা কি রাস্তার মধ্যে দাঁড়ায়নি? তারা কি বলে নাই যে কবিতার ছন্দে তারা বলে নাই যে আমি যে এখনো প্রতিবাদ করতে পারে না, আমি তাকে ঘৃণা করি, কাঁদতে কাঁদতে বলে নাই এই শিক্ষকরা? তারা তো করেছে এখানে। তার দুঃখটা কোন জায়গায়? সেটা হলো যে এই শিক্ষকরা তো এইভাবে রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার কথা ছিল না, তাদের কথা ছিল তারা গবেষণা করবেন, তারা একজন তাদেরকে কার্ল মার্কসের ফিলোসফি শিখাবেন, আরেকজন ইসলামী অর্থনীতি শিখাবেন, আরেকজন ক্যাপিটালিজম শিখাবেন। তারা বিশ্ববিদ্যালয় মানে হলো তারা বিশ্ব নিয়ে চিন্তা করবে। এখন সেই জায়গা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে কি আমার দলের একটা অস্তিত্বের জায়গা হয়ে গেছে। আমার দলকে বড় করতে হলে দলের ক্যাডার লাগবে, আমার দলকে ফান্ডিং করতে হলে চাঁদা লাগবে। সে চাঁদা কে তুলবে? ছাত্র সংগঠন তুলবে। সে চাঁদা কে তুলবে? এই আমার যুব সংগঠনগুলো তুলবে। শিক্ষকদের প্রমোশনের ক্রাইটেরিয়া এখন আর কয়টা থিসিস লিখেছে, কয়টা আন্তর্জাতিক জার্নালে তার পত্রিকা প্রকাশিত হয়েছে, সেটা তারা এখন ক্রাইটেরিয়া নেয়। ক্রাইটেরিয়া হলো সে কি নীল, কালো, সাদা, গোলাপি না ধূসর বর্ণের, দলে বিভক্ত। তো সুতরাং এটা যখন ক্রাইটেরিয়া হয়ে যায় একজন শিক্ষকের একটা বিশ্ববিদ্যালয়। আমি যদি একটু প্রশ্ন করি ডক্টর নাসির আহমেদ, যে এই যে আসলে দলাদলির ব্যাপারগুলো শিক্ষকদের মধ্যে কখন থেকে কিভাবে হলো যে আমাদের শিক্ষকের যে আদর্শের জায়গাটা, মূল যে আসলে আমরা বলি যে শিক্ষক মানে একেবারেই যিনি 5 জনের কথা বলবেন, সেটা না হয়ে একদম নিজের স্বার্থ, নিজের, আপনার কি মনে হয়? আমার মনে হয় যেটা নিয়ে আমি একটু এহসান মাহমুদের কাছ থেকে শুনি। আচ্ছা জি প্লিজ। আমরা তো একসময় শিক্ষাগুরুর মর্যাদা নামে একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম, আমাদের সবার এটা নিশ্চয়ই পড়া আছে, পাঠ আছে এই কবিতাটি। সেখানে বাদশাহ আলমগীরের তার সন্তান তিনি দেখলেন যে তিনি পানি ঢেলে দিচ্ছেন, শিক্ষক নিজে হাত দিয়ে পাটা ধুচ্ছেন। তো বাদশাহ, এই গল্পটা সবাই জানি আমরা, তো তখন গল্পটা না বাড়াই, গল্পটা সবাই জানি, আমি আলোচনায় যদি আসি, তো শিক্ষাগুরুর মর্যাদা দিতে গিয়ে বাদশাহ আলমগীর সেই শিক্ষককে উল্টো তিরস্কার করেছিলেন, কেন তিনি তার ছেলেকে দিয়েই পাটা ধোয়া নেননি এবং কেন তিনি নিজে পা নিজেটা ধৌত করছিলেন সেজন্য। এখানে আপনি যেটা বলছিলেন যে 24-এর 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার কথা আপনি বলছিলেন, আমি আপনাকে ভালো হতো আপনার যদি একটু স্মরণ থাকতো, আপনার নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তির কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সেখানে শামীম ওসমানের ভাই তাকে শিক্ষককে কানে ধরিয়ে উঠবোস করিয়েছিল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতির প্রখ্যাত শিক্ষক অধ্যাপক মাহবুবুল্লাহকে ছাত্রলীগ, সদ্য নিষিদ্ধ ছাত্রলীগ তাকে হেনস্থা করে, তাকে আঘাত করে তার শরীরের পোশাক ছিঁড়ে ফেলেছিল। তো এখন 5ই আগস্টের পরে এই যে ঘটনাটা, বাংলাদেশে যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রাজনীতির যেই কলঙ্ক বা কালো অধ্যায়, এটা মূলত শুরু হয়েছিল 2008-এর পর থেকে।
আমি আপনাকে একদম উদাহরণসহ বলতে পারি, ডেটা সহ 2008 সালের পর থেকে আপনি যদি দেখেন, খেয়াল করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে দলীয় ভিত্তিতে, দলীয় ক্যাডারদেরকে সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই দলীয় ক্যাডাররা শুধু মানে সেখানে শিক্ষক সুলভ আচরণ তারা করেন নাই, না শ্রেণীকক্ষে না শ্রেণীকক্ষের বাইরে। তো সেটা করতে গিয়েই স্বাভাবিকভাবেই শিক্ষক ছাত্রের যে সম্পর্ক সেটা থেকে একটা বিচ্যুতি ঘটেছে এবং এরপরে 5ই আগস্টের যখন ছাত্র জনতার লড়াই চললো, সংগ্রাম, তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই সময় আমরা দেখেছি যেই শিক্ষক সম্প্রতি লাঞ্ছনার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন, তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি মঞ্চ বানিয়েছিলেন। তিনি সেই মঞ্চ থেকে ঘোষণা দিয়েছিলেন এই সমস্ত আন্দোলনকারী ছেলেদেরকে ব্রাশ ফায়ার করে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে। তো সেই শিক্ষকের সাথে সেই ছাত্ররাই এই আচরণটি করলো। তো এখন মূল ব্যাপারটা যদি আমরা দেখি না, যে না, মূল ব্যাপারটা ব্যাপারটি কি এই হচ্ছে পাল্টাপাল্টির সংস্কৃতি কি তাহলে চলবে? না, এই যে এই জিনিসটা যেহেতু ব্যাপারটা তাতে কি আসলে না সহিংসতা না কি না, কমবে আপনি না শেষ করতে বাড়বে? দেন, আপনি শেষ করতে দেন। যেহেতু একটা ব্যাপার নষ্ট হয়েছে, সেটার নতুন করে গজাইতে হইলে এটাকে ভালোভাবে ধ্বংস করতে হবে আপনাকে। সেই ধ্বংসাবশটা হয়েছে, এখন সেই ধ্বংসাবশেষ সেটা থেকে আবার আরো নতুন করে বীজ অনেক গজাবে। ধন্যবাদ এহসান মাহমুদ। 5ই আপনার আগস্টের এই পরে আমরা কথাটা নতুন নিয়ে বাংলাদেশ আমি- যে বিনির্মাণ, যে কোনো জিনিস নতুন করে সৃষ্টি করতে হলে মানে প্রলয়ের পরে সৃষ্টি হয়, একটি প্রলয় হয়েছে, না, নতুন এটা বাংলাদেশ সবাই মিলে এটা এই নিশ্চয়ই গড়ে সূত্রেই তুলবে। আমি তাহলে আসতে চাই মেজর ডাক্তার খসরুল সামাদ, যে আমরা যদি আসলে নতুন কিছু সৃষ্টি করতে গেলে কি আসলে সেই সহিংসতা পূর্ণ একটা ঘটনার মধ্য দিয়ে আবার একটা কোনো নতুন সৃষ্টি, ব্যাপারটা কি আসলেই তাহলে- আমাদের সবার জন্য জি। স্বাস্থ্যকর? জি জি, আপনার প্রশ্নটা সম্ভবত বুঝতে পেরেছি। সৃষ্টিটা তাহলে কোথায় হয়েছিল, আবার শেষটা কোথায় হয়েছে? শেষটা তো আপেক্ষিক হয়ে গেল, যে আমি মনে করছি এই জায়গাতে শেষ হয়ে গেছে, আবার আমার সাথে যিনি ভিন্ন মত পোষণ করেন তাহলে শেষটা তো তখন হয়নি। তাহলে পর আমরা প্রায়ই বলি যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু সেই যুদ্ধ শেষ হয়নি, আমরা দ্বিতীয় যুদ্ধের জন্য তৈরি হব। দ্বিতীয় যুদ্ধ যদি আমি 5 জুলাইকে যুদ্ধ ধরি, তাহলে কি আমি আবার বলবো যে যুদ্ধটা এখনো সফল হয়নি, মুগ্ধের আরেকবার। স্বপ্ন এখনো পূরণ হয় নাই, অন্যদের পূরণ হয় নাই, জুলাই যোদ্ধাদের, তাহলে কি আমি আবার একটা তৃতীয় কি সশস্ত্র লড়াইয়ে যাব? লড়াই কি অশস্ত্র হবে? তাই গণতান্ত্রিক লড়াই তো তাত্ত্বিক লড়াই হতে পারে, আমার সাথে আমার কলম যুদ্ধ হতে পারে, এখানে বসে আমরা মিডিয়াতে কথা বলছি, আমার মতামত প্রকাশ করছি, তাহলে পরে যুদ্ধ কি সবসময় রক্তাক্ত দিয়ে বা অসম্মান করে সহিংসভাবেই হতে হবে সহিংসভাবে তা তো হতে নয়। পারে? ওই যে আমরা একটু আগে গান্ধীর যে চিত্র বলছিলাম, তো উনি তো আসলে অহিংস করে একটি দেশকে মুক্ত করেছেন পর্যন্ত, ভারতে তো 100 কোটি লোক, তো এটা তো নজির আছে। সুতরাং সবসময় যে ভায়োলেন্সে যে প্রকাশ হবে, এবং ভায়োলেন্স তো বোতোয়, এটা তো একটা ইনডিফিনিট, চোখের মধ্যে চোখকে আমি তুলতেই থাকবো, তাহলে তো শেষ না। শেষ হবে না। কিন্তু আদর্শিকভাবে এই যে কাউন্সেলিংটা, এই কাউন্সেলিংটা ভেতর থেকে আসতে হবে। এবং ওই যে অধম উত্তমের কথা তো ঠিক তাহলে তাই, আসতো না আসতো পৃথিবীতে। হ্যাঁ, তাহলে ওর আমার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমি কিছু শিক্ষাগত যোগ্যতা, এটা ওর বুকিস না, এটাকে মানবিক একটা বিষয় বুঝতে হবে। একদম। আমাকে আবরণী না, এটা মানে আমাকে ইতিবাচক শিক্ষা ইতিবাচক যেটা, এবং সেটা হতে হবে। উপলব্ধিজাত, যে আমরা একই পরিবারের সন্তান, একই, সেটা হচ্ছে বিশ্বমাতার সন্তান। তাহলে আমাদের প্রতি শ্রদ্ধাবোধ, মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্টের জায়গাটা যে আমার সৃষ্টি করতে হবে, ঠিক সেরকম অ্যাকসেন্ট্রিক অ্যাটিটিউড, যে আমারটাই সত্য, এইটা তো ফ্যাসিবাদের জন্ম হবে, নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে, এবং ফ্যাসিস্টে একটার বদলে আরেকটা রূপান্তর হবে। আর বলা হয় না, পাওয়ার ট্রেস টু কারাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। তাহলে কাউকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া যাবে না, ক্ষমতাগুলির ভেতরে একটা ব্যালেন্স থাকতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। এককভাবে রাষ্ট্রপতি বা এককভাবে সরকার প্রধানকে যদি দেওয়া হয়, তাহলে তিনি তাকে সুসংগত করবার জন্য, তার ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য তিনি কিছু ডিসাইপল তৈরি করবেন, তার মতো করে কিছু গ্লোবাল কিছু ভিলেজ তিনি তৈরি করবেন। এবং আমরা বিভিন্ন সময় সেটা আমরা উদাহরণ সেটা দেখেছি। দেখেছি অসংখ্য, সেই মুসলিনের নাম আমি বলতে পারি, সেই হিটলারের নাম বলতে পারি, আরও পিছনে যান চেঙ্গিস খানের নাম বলতে পারি, আলেকজান্ডারের নাম বলতে পারি। তাহলে এগুলি আসলে ধারাবাহিকতা ভাবেই হতে হবে। তার মানে আসলে দিন শেষে আমরা যেটা বলবো, পরমত সহিষ্ণুতা, পারস্পরিক মূল্যবোধকে সম্মান করা, ধর্মীয় সামাজিক কোনো মূল্যবোধই তো আমাদেরকে পরস্পরকে ঘৃণা জায়গা না। কিন্তু একটা কথা আবার ভুল ব্যাখ্যা না হয়, যিনি অপরাধী তাকে কিন্তু শাস্তি পেতেই হবে অবশ্যই। তার মানে আবার এই না যে ধরা যাক ফ্যাসিবাদ, তাহলে পরে আমি কি এখানে কি মেসেজ দিলাম যে সবশেষে তাহলে পরে সব ভুল টুল মিউচুয়াল রেসপেক্ট আসবে না? যিনি দৃশ্যমানভাবে অপরাধী তাকে বাংলাদেশ অথবা শাস্তির সেই আওতায়। দেশের যে রাষ্ট্রীয় কাঠামো, তাদের যে সেই রকম কাঠামো অনুযায়ী যে শাস্তি তার জন্য ডিজার্ভ করেন, তাকে শাস্তি দিতে হবে। অবশ্যই। সহিংসতা প্রশ্নে আমরা যদি দেখি যে যখন যে সরকার থাকে তারা তাদের মতো করে করে, কিন্তু মানুষের জীবনকে, দেশের জনগণের জীবনকে যদি বলি যে রক্ষা করা, সুরক্ষা করা বা তাদের শান্তি নিশ্চিত করা, এই প্রশ্নে কি আসলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ কোনোভাবে সফল হয়েছে? দেখুন, এই কথাটা বলতে গেলে একটু মানে আমরা একেবারে 54 বছর পার করে আজকে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু একটু আগে থেকে বলতে হবে, আমার আগের আলোচক বলেছিলেন যে 2008 সাল থেকে মূলত এই যে শিক্ষক
যে অপমান নানা রকমের কিছু শুরু হয়েছিল। দেখুন, আমার যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একটা সময় ভাই যেটা বলছিলেন যে তার কতটি জার্নাল প্রকাশিত হলো, তার শিক্ষাগত যোগ্যতাকে অন্য অনেক ক্রাইটেরিয়া দেখাতো, কিন্তু এটা প্রায় 15 বছর এই জিনিসটা আসলে দেখা হয়নি। কেন? কে দলের জন্য কত বেশি করলো, কে কোন দলের বেশি প্রভাব খাটালো, তাকে সেই বিবেচনায় আসলে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তো একটি বিশ্ববিদ্যালয়ের যিনি মূল অভিভাবক, উনি যদি এইভাবে নিয়োগ পায়, তাহলে তার যারা অধীনস্থ তারা তো মানে স্বাভাবিকভাবে শৃঙ্খলাটা থাকবে না। এই চ্যানেলের কোনো একটি টকশোতে তখনই আমাদের বেগম রোকেয়ার ভিসিকে অবরুদ্ধ রেখেছিল, আমি ছিলাম এবং গোলাম মর্তজা ভাই ছিলেন, সেদিনও আমরা এটা নিয়ে অনেক আলাপ করেছিলাম। তো আমার কথা হচ্ছে যে তখন এটা শুরু হয়েছিল, এরকম নানা কারণে তো সেই সরকারটি চলে গেল, তাকে যেতে বাধ্য করা হলো। তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্ন নিয়ে এই 5ই আগস্ট হলো, তাহলে সেই জিনিসটাই যদি কন্টিনিউ করে তাহলে কি পার্থক্য হলো? মানে নতুন স্বাধীনতা যে আমরা বলি, তাহলে কি লাভ হলো? আগেও এরকম করেছে, সুতরাং আমাদের এটার পুনরাবৃত্তি করতে হবে, তাহলে তো আর হলো না। বরং আমরা আজকেই চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে আমরা বলতে পারি যে সহিংসতা দিয়েই সহিংসতাকে দমন করতে চাই আমরা, বা সেটাই কি আসলে কি হয়? আলটিমেট? আসলে একটি সহিংসতাকে যদি আপনি আরেকটা দিয়ে দমন করতে চান, তাহলে তার পরিবর্তে আরেকটি সৃষ্টি হবে, এটি কিন্তু শেষ পর্যন্ত ঠিক হবে না। আমি আরেকটি যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন এই কোটা আন্দোলনটাকে শেষমেশ কিন্তু সরকার পতনের আন্দোলন হলো, কিন্তু এই আন্দোলনে কেন সব মানুষ একত্রতা প্রকাশ করেছিলেন, ছোট বাচ্চা থেকে শুরু করে অভিভাবক সবাই কিন্তু একটা জায়গায় ছিলেন, যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের আমাদের কিন্তু অনেকগুলো অপূর্ণতা ছিল, যেগুলি আমরা চেয়েছিলাম আসলে পাই নাই। তো সেই অপূর্ণ জিনিসগুলিকে পাওয়ার জন্যই কিন্তু একটা 5ই আগস্ট হয়েছিল। কিন্তু আমার কি এখন তো তার মানে কি মুক্তিযুদ্ধের অপূর্ণতাটাকে পূর্ণতা দেওয়াই কিন্তু 5ই আগস্ট আন্দোলনের একটা মূল জায়গা ছিল, সেটাকে কিন্তু এখন সরে আসছে। এখন মনে হচ্ছে কি যে 71 আর 5ই জুলাই বিপরীতমুখী একটা বিষয়, মানে 71-এর পুরা উল্টা 5ই আগস্ট। এবং এবং এটা বলার কারণে আগামী কালকে আপনার নামের পরে একটা ট্যাগ বসবে কিনা সেটাও কিন্তু আরেকটা কথা বলি, এই যে ট্যাগিং নিয়েই তো বিপদটা হয়েছে। দেখেন আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বলেন, অন্য এই যে ট্যাগিং দিয়েই বন্ধ করা হচ্ছে। এই সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমরা আজকে বিজয়ের একদম এই যে সন্ধিক্ষণে মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে কি আমরা এটা বলবো যে 5ই আগস্টকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের 71 যা কিনা আমাদের এত ত্যাগ তিতিক্ষার গৌরবের একটা অর্জন। দেখুন, একটা বিল্ডিং এর যে ফাউন্ডেশনটাকেই যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে বিল্ডিংটি কিন্তু ধসে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি যদি ফাউন্ডেশন করার সময় মনে করেন যেটি মাটির নিচে আছে, এখানে আমি যা ইচ্ছা তাই করি, উপরে আমি খুব টাইলস করবো, এই করবো, সেই করে, বিল্ডিংটি কিন্তু থাকবে না। আপনি যদি আমার সৃষ্টির কথাটা, আমার মূল জায়গাটা যদি আপনি ভুলে যান, সেটাকে অস্বীকার করেন, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই চাকচিক্য এক সময় ধসে পড়বে। সুতরাং আমার যেটি শেষ কথা, আমাকে আবার অনেকে ট্যাগিং দেয় কিনা দেয় না, আমার মূল বক্তব্য হচ্ছে যে 5ই আগস্টই হয়েছে, এটি একটি নতুন বাংলাদেশের জন্য হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের লাল সবুজের যে আমাদের বিজয়ের বা স্বাধীনতার পতাকা, এটা পেঁচিয়ে আমি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছি। অনেক ক্ষেত্রে আমরা এরকমই দেখতে পাচ্ছি, যেটা হয়তো আমাদের জন্য সামনে কত ভয়াবহতা অপেক্ষা করছে। এটি এখনই আসলে বন্ধ করতে হবে। আপনি মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে আজকে 5ই আগস্টের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আসবে, কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকবে, এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। এই সহিংসতা বাদ দিয়ে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন একদম বিজয়ের এই মাহেন্দ্রক্ষণের প্রথম প্রহরে, আপনাদেরকে পেয়েছি। আপনাদের সাথে মিলেই বাংলাদেশি আমাদের সকলকে বলতে চাই, যে যেখানে বসে দেখছেন, এই প্রিয় বাংলাদেশ, আমাদের এই লাল সবুজের পতাকা, এই যে এক টুকরো আমাদের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, তা সবার প্রাণের সব থেকে কাছের। তাই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে অবশ্যই সবার আগে আমাদের 71 আমাদের লাল সবুজের পতাকাকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে। বিজয়ের অনেক শুভেচ্ছা।